আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে 6 নং প্রশ্ন সমাধান করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা আছে নদী লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লাখখানি শেয়ারে বিভক্ত মোট 50 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হয়। আমরা জানি একটা যৌথ মূলধনী কারবার যখন সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করে, যত হাজার শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে তাকে অনুমোদিত বা নিবন্ধিত শেয়ার বলে। এই প্রতিষ্ঠান নদী লিমিটেড সরকারের কাছ থেকে 5 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করছে, যেখানে প্রতিটি শেয়ারের আসল মূল্য বা অভিহিত মূল্য 10 টাকা। ওকে, কোম্পানি অফিস নির্মাণের জন্য সমহারে 1 লক্ষ শেয়ারের বিনিময়ে একটি জমি ক্রয় করে। তাহলে এই কোম্পানি একটা অফিস নির্মাণের জন্য একটা জমি ক্রয় করছে। দেখো, কোম্পানি অফিস নির্মাণের জন্য কি ক্রয় করছে? জমি ক্রয় করছে। এই জমি ক্রয় করে ক্রয়ের মূল্য বাবদ নগদ টাকা না দিয়ে যার কাছ থেকে জমি ক্রয় করছে তাকে 1 লক্ষ শেয়ার দিয়ে দিচ্ছে সমহারে। সমহারে বলতে যত টাকা শেয়ার প্রতি আসল মূল্য তত মূল্যে, সমহার মানে আসল মূল্যে। ওকে, অবশিষ্ট শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে 2 লক্ষ খানি শেয়ার ইস্যু করে। তাহলে এই প্রতিষ্ঠান 5 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত। এই 5 লক্ষ শেয়ারের মধ্যে জমি ক্রয় করে 1 লক্ষ শেয়ার দিয়ে দিছে। তাহলে এই কোম্পানির হাতে আছে 4 লক্ষ শেয়ার। এই 4 লক্ষ শেয়ারের মধ্যে 2 লক্ষ শেয়ার 1 টাকা অবহারে, অবহার মানে আসল মূল্য অপেক্ষা কম মূল্যে। এখন এই প্রতিষ্ঠান 1 টাকা অবহারে কত হাজার শেয়ার ইস্যু করছে? 2 লক্ষ শেয়ার ইস্যু করছে। ইস্যু করছে মানে কি? বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করছে। এখন তুমি যদি এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে চাও এই 2 লক্ষ শেয়ারের মধ্য থেকে, তাহলে তোমাকে শেয়ার প্রতি 9 টাকা দিতে হবে, কারণ অবহার মানে আসল মূল্য অপেক্ষা কম মূল্যে। এখানে আসল মূল্য কয় টাকা? 10 টাকা। 1 টাকা অবহার। তা তুমি যদি এই কোম্পানির শেয়ার কিনতে চাও তোমাকে একটা শেয়ারের জন্য 9 টাকা দিতে হবে, তাহলে তুমি একটা শেয়ারের মালিক হতে পারবা। ওকে, অবলেখকের কমিশন বাবদ 50,000 টাকা পরিশোধ করা হয়। যেহেতু এখানে অবলেখকের কমিশন বাবদ 50,000 টাকা পরিশোধ করা হয়েছে, তুমি এখানে দেখতেছো শুধু বলছে অবশিষ্ট শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে 2 লক্ষ খানি শেয়ার ইস্যু করে। ইস্যু করে মানে কি বিক্রি করে? না, ইস্যু করার পর একটা নির্ধারিত তারিখ থাকবে, ওই তারিখের মধ্যে জনগণ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবে। ইস্যুর চেয়ে যদি জনগণ বেশি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে তাহলে অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দিতে হবে এবং অবশিষ্ট শেয়ার নিয়ে তোমাকে মূল্য গণনা করতে হবে। এটা হচ্ছে প্রসেস। কিন্তু এখানে তো অত ডিটেল তথ্য নেই। এখানে শুধু বলছে অবশিষ্ট শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে 2 লক্ষ খানি শেয়ার ইস্যু করে। তারপরে তো বলা নাই জনগণ এত হাজার শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে, অতিরিক্ত শেয়ারের টাকা ফেরত দেওয়া হয় এবং বাকি শেয়ারগুলো বন্টন করা হয় বা বিলি করা হয়, এমন তথ্যগুলো মিসিং আছে। কিন্তু তোমার কি বলছে প্রশ্নে? অবলেখকের কমিশন বাবদ 50,000 টাকা পরিশোধ করা হয়। তার মানে তুমি এই শেয়ারগুলো বিক্রি করার জন্য অবলেখককে দায়িত্ব দিছো। তুমি অবলেখককে কখন কমিশন দিবে? যখন সে তোমার শেয়ারগুলো একদম বিক্রি করে দিবে। যেহেতু কোনো কিছু বলা নাই, তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে 2 লক্ষ শেয়ারই অবলেখক অর্থাৎ যে ব্রোকার আছে সে বিক্রি করে দিছে। তাই তো তুমি তাকে 50,000 টাকা কমিশন বাবদ প্রদান করছো। এটা তোমাকে বুঝে নিতে হবে। ওকে, আমরা কিন্তু এখানে লেনদেন গুলো বুঝতে পারলাম। এখানে মূল পয়েন্টটা কি? যে এই প্রতিষ্ঠানটা 5 লক্ষ শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে। এই 5 লক্ষ শেয়ারের মধ্যে 1 লক্ষ শেয়ার দ্বারা তুমি জমি ক্রয় করছো। তাহলে এই প্রতিষ্ঠানে আরো 4 লক্ষ শেয়ার বিক্রয়ের জন্য অবশিষ্ট আছে। এই 4 লক্ষ শেয়ার হতে তুমি 1 টাকা প্রতি শেয়ার অবহারে 2 লক্ষ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারি করছো, মানে ইস্যু করছো। এবং বলা আছে তুমি 50,000 টাকা অবলেখককে কমিশন দিছো। তাই তোমাকে বুঝে নিতে হয়েছে যে অবলেখক তোমার প্রত্যেকটা শেয়ার বিক্রি করে দিয়েছে। এখন কি বলছে? মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। এখন অবহারের পরিমাণ, অধিহারের পরিমাণ নির্ণয়ের জন্য তোমার তো এখানে ইস্যুকৃত শেয়ার লাগবে। তুমি কত হাজার শেয়ার এখানে ইস্যু করছো? তুমি ইস্যু করছো 2 লক্ষ শেয়ার এবং জনগণ 2 লক্ষ শেয়ারই কিনছে, তাহলে তুমি বিক্রিও করছো 2 লক্ষ শেয়ার। তাই তুমি লিখবা আগে 6 নং প্রশ্নের সমাধান লিখবা ক, মোট অবহারের পরিমাণ নির্ণয়, লিখবো অবহার সমান ইস্যুকৃত শেয়ার। ইস্যুকৃত শেয়ার এখানে কত? 2 লক্ষ শেয়ার। এই 2 লক্ষ শেয়ার যে তুমি ইস্যু করছো, জনগণ 2 লক্ষ শেয়ারে ক্রয় করছে, তাহলে তুমি 2 লক্ষ শেয়ারের এগেইনস্টে শেয়ার প্রতি তোমার মূলধনী ক্ষতি কত? 1 টাকা। অবহার মানে কি?
আসল মূল্য অপেক্ষা কম মূল্যে। তুমি এখানে একটা শেয়ার মূল্য 10 টাকা, তুমি এখানে এই 10 টাকার শেয়ার, একটি শেয়ার তুমি কয় টাকায় বিক্রি করছো? 9 টাকায়। তাহলে শেয়ার প্রতি তোমার লস কত? এটা তোমার ক্ষতি বা লস, এটাকে মূলধনী ক্ষতি বলি আমরা। এটাই হচ্ছে অবহার। শেয়ার প্রতি মূলধনী ক্ষতি 1 টাকা। তুমি এখানে কয়টি শেয়ার বিক্রি করছো? 2 লক্ষটি শেয়ার। তাই 2 লক্ষ শেয়ার ইনটু শেয়ার প্রতি অবহার যদি গুণ করি, তাহলে আমি অবহারে টাকা পাবো। এই জন্য আমরা লিখবো অবহার সমান ইস্যুকৃত শেয়ার গুণন শেয়ার প্রতি অবহার। তাহলে 2 লক্ষ গুণন 1। তাহলে আমি যদি গুণ করে দেই, তাহলে আমি 2 লক্ষ টাকাই পাবো। এই 2 লক্ষ টাকাই হচ্ছে আমাদের অবহার। আমি খুব সহজে কিন্তু অবহারটা নির্ণয় করতে পারলাম। আমাদের ক হয়ে গেল, ডান। এখন আমরা খ করবো। ক্ষয় কি বলছে? প্রয়োজনে জাবেদা দাখিলা দাও। আমরা যে এই অর্থে জাবেদা করি, জাবেদা কি করি? আমরা শেয়ার বিক্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি করি। প্রজ্ঞাপন জারি করার পর জনগণ শেয়ার বিক্রয়ের জন্য প্রতিষ্ঠানে টাকা জমা দেয়। এই যে জনগণ শেয়ার ক্রয়ের জন্য যে প্রতিষ্ঠানে টাকা জমা দেয়, এই টাকার জন্য আমরা একটা জাবেদা করি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা পাওয়ার পর আমরা এই টাকাটাকে কি করি? মূলধনে হস্তান্তর করি, এবং যদি অতিরিক্ত টাকা আমরা পাই, আমরা ফেরত দিই। এটার জন্য আমরা জাবেদা কি করি? শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, যদি অধিহার হয় অধিহার হিসাব ক্রেডিট, যদি অবহার হয় অবহার হিসাব ডেবিট। আর আমি যদি অতিরিক্ত টাকা পাই, তাহলে আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট করি। তার মানে আমি একটা টাকা কিস্তি আদায়ের জন্য, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা প্রাপ্তির জন্য জাবেদা করি, এবং এই শেয়ার আবেদনের টাকা, অর্থাৎ আমি যে আবেদনের টাকা পেলাম, এটাকে মূলধনে স্থানান্তর করার জন্য আমরা একটা জাবেদা করি। এরপরে আমরা যদি অবলেখকের কমিশন দেই, অবলেখকের কমিশনের জন্য একটা জাবেদা করি। আর আমি যদি শেয়ার সম্পদের বিনিময়ে এখানে বিক্রি করি, তাহলে তার জন্য আমি একটা জাবেদা করি। জাবেদাগুলো মূল এই কটা। আমি লেনদেন দেখলে কিন্তু জাবেদাগুলো বুঝতে পারবো। তাহলে আমরা যদি লেনদেনগুলো দেখি, এই প্রতিষ্ঠান প্রথমেই বলছে যে 5 লক্ষ শেয়ার নিয়ে সরকারের কাছ থেকে নিবন্ধন লাভ করছে, ওকে নিবন্ধন লাভ করছে, এটা আমাদের আর্থিক লেনদেন না। এরপরে কি করছি আমরা? এই 5 লক্ষ শেয়ারের মধ্যে আমরা 1 লক্ষ শেয়ার দিয়ে একটা জমি ক্রয় করছি, সেটা সমহারে। তার মানে আসল মূল্য যত, তত মূল্যে। তাহলে আমি 1 লক্ষ শেয়ার দিয়ে জমি ক্রয় করছি। তাহলে 1 লক্ষ শেয়ার দিয়ে যদি জমি ক্রয় করি, 1 লক্ষ শেয়ার, প্রতি শেয়ারের মূল্য তো 10 টাকা। তাহলে আমি জমিটা ক্রয় করছি 10 লক্ষ টাকায়। তাহলে আমি একটা জমি ক্রয় করছি 10 লক্ষ টাকায়। এই 10 লক্ষ টাকার বিপরীতে আমি নগদ টাকা না দিয়ে আমি 1 লক্ষ টাকা শেয়ার দিছি। কিন্তু তারিখ না থাকার কারণে আমি কোনো তারিখ দিব না। আমি লিখবো খ জাবেদা, তারিখ বিবরণ, খতিয়ান বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তোমার সব সিস্টেম জানো। তুমি জাবেদা কি করবা? তুমি জমি ক্রয় করছো, তাহলে জমি হিসাব ডেবিট। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে জমি হিসাব ডেবিট। তুমি জমি ক্রয় করছো কত টাকায়? তুমি জমি ক্রয় করে 1000 শেয়ার দিছো, প্রতি শেয়ারের মূল্য 10 টাকা, কারণ সমহারে। তাহলে তুমি 10 লক্ষ টাকায় জমি ক্রয় করছো, তাহলে জমি হিসাব ডেবিট 10 লক্ষ টাকা। এখন জমি ক্রয় করে তুমি এই 10 লক্ষ টাকার সমমূল্যে শেয়ার প্রদান করছো। যেহেতু শেয়ার দিছো, তার মানে যৌথ মূলধনী কারবারে মূলধন বৃদ্ধি পাইছে, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, এই জন্য শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কারণ তুমি জমি নিয়ে তুমি শেয়ার প্রদান করছো। তুমি যদি শেয়ার দাও, তাহলে তোমার প্রতিষ্ঠানের মূলধন বেড়ে গেল, তার মানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা? 10 লক্ষ টাকা। তার মানে শেয়ার বিক্রয়ের সমতুল্য। আমি যে শেয়ার বিক্রি করি, কেন বিক্রি করি? মূলধন সংগ্রহের জন্য। এখন আমি কি লিখবো? যেহেতু জমির মূল্য বাবদ 1 লক্ষ টাকার শেয়ার প্রদান করা হলো, দিয়ে আমরা বক্স করে দেবো। ওকে, আমাদের এটা আমাদের ডান। আমি একটু যে বক্স করে দেব। এরপরে আমাকে কি বলছে? বলছে অবশিষ্ট শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে 2 লক্ষ খানি শেয়ার ইস্যু করে অবলেখকের কমিশন বাবদ 50,000 টাকা পরিশোধ করে। এখানে কিন্তু আমাদের দুইটা লেনদেন আছে। এখানে ইস্যু করছে, ইস্যু করার পর জনগণ যে আবেদন করলো, এবং ওই আবেদনের প্রেক্ষিতে জনগণের যে তুমি শেয়ারগুলো বিক্রি করলাম, এটা স্কিপ করা আছে। তোমাকে বুঝে নিতে হবে কিভাবে, যে অবলেখককে কমিশন দেওয়া হয়েছে, মানে সে বিক্রি করে দিছে, বিধা তাকে তো কমিশন দিছো। এখন আমি যখন শেয়ার বিক্রি করি, শেয়ার বিক্রয়ের জন্য দুটো আলাদা করি। প্রথমে শেয়ার বিক্রয়ের টাকা ব্যাংকে আদায়ের জন্য ব্যাংক হিসাবকে ডেবিট করি, শেয়ার আবেদনকে ক্রেডিট করি। আবেদন বলতে আমরা একটা সাময়িক দায় সৃষ্টি করি শেয়ার বিক্রয়ের লক্ষ্যে। পরবর্তীতে শেয়ার আবেদনের টাকাটাকে আমরা মূলধনে স্থানান্তর করার মাধ্যমে ওই দায়টাকে বন্ধ করে দিই। তাহলে এখানে 2 লক্ষ শেয়ার আমরা ইস্যু করছি, তো জনগণ 2 লক্ষ শেয়ারের টাকাই আসলে ব্যাংকে জমা দিছে। তোমাকে বুঝে নিতে হবে। এই জন্য তোমাকে প্রথমে জাবেদা করতে হবে, তুমি যে শেয়ারটা ইস্যু করছো তার জন্য প্রথমে ব্যাংক হিসাব ডেবিট। তার মানে জনগণ ওই 2 লক্ষ শেয়ার ক্রয়ের জন্যই ব্যাংকে টাকা দিছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখন তুমি কিন্তু এখানে ইস্যু করছো অবহারে। ভালো করে বুঝার চেষ্টা করো, তুমি ইস্যু করছো অবহারে। কয় টাকা অবহারে? 1 টাকা। তাহলে জনগণ এই 2 লক্ষ শেয়ারের এগ্রিস্টে প্রতি শেয়ার 9 টাকা করে দিছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 2 লক্ষ শেয়ার গুণন 9 টাকা করে ডট ডট ডেবিট। তাহলে 18 লক্ষ টাকা ব্যাংক পাইছে। ভালো করে বুঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 18 লক্ষ টাকা। ওকে,
এখন আমরা কি লিখবো, যেহেতু 1 টাকা অবহার সহ প্রতি শেয়ার 9 টাকা হারে শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, এই ব্যাখ্যাটা নেব দিয়ে আমরা A to Z বক্স করে দেবো। এখন আমি তোমাকে কি বললাম, আমরা যখন শেয়ার বিক্রি করি তার প্রসেস কি, শেয়ার বিক্রয়ের জন্য দুইটা আলাদা করি আমরা। একটা, জনগণ যে শেয়ার ক্রয়ের জন্য আবেদন করবে, তার মানে শেয়ার বিক্রয়ের টাকাটা আগে ব্যাংক পাবে। এই পাওয়ার জন্য আমি ব্যাংককে ডেবিট করব, আমরা সাময়িক শেয়ার আবেদন হিসাব নামে একটা দায় সৃষ্টি করব, শেয়ার আবেদনকে ক্রেডিট করব। আর এই শেয়ার আবেদনের টাকা পরবর্তীতে আমি মূলধনে স্থানান্তর করার মাধ্যমে এই দায়টাকে বন্ধ করে আমরা মালিকানার সত্ত্বে স্থানান্তর করবো বা সৃষ্টি করবো। আমি আবেদনে কত টাকা ক্রেডিট করছি, এই 18 লক্ষ টাকা। এখন আমি দ্বিতীয় জায়গায় এসে এই দায়টাকে আমি বন্ধ করে দেবো, শেয়ার আবেদন হিসাবকে ডেবিট করবো। শেয়ার আবেদন হিসাব ডেবিট কত করবো, 18 লক্ষ টাকা। এখন তুমি যেখানে শেয়ার বিক্রি করছো, তুমি শেয়ার পরিবর্তে 1 টাকা অবহারে বিক্রি করছো, তুমি যখন মূলধনে স্থানান্তর করবা, আবেদনের টাকাটাকে মূলধনে স্থানান্তর করবা, অবহার হলে অবহারকে ডেবিট করবা, অধিহার হলে অধিহারকে ক্রেডিট করবা। কেন, অবহার হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, ব্যয় মানে ডেবিট, অধিহার হতে মূলধন জাতীয় লাভ, লাভ মানে ক্রেডিট। এখানে অত পেইন নেওয়ার প্রয়োজন নাই। অবহার মানে মূলধন জাতীয় ক্ষতি বা মূলধন জাতীয় ব্যয়, এটা হচ্ছে ডেবিট। অধিহার মানে মূলধন জাতীয় লাভ বা মূলধন জাতীয় আয় মানে ক্রেডিট। তো এখানে কিন্তু আমি অবহারে শেয়ার বিক্রি করছি, মানে মূলধন জাতীয় ক্ষতি, ক্ষতি মানেই ডেবিট, তাই দেখবো শেয়ার অবহার হিসেবে ডেবিট। শেয়ার অবহার, এখানে আমি কিন্তু শেয়ার বিক্রি করতেছি 2 লক্ষ, যে 2 লক্ষ শেয়ার 1 টাকা অবহারে, তাহলে 2 লক্ষ টাকায়। এখন আমি যখন মূলধন গঠন করব, আমি কিন্তু আসল মূল্যেই মূলধন গঠন করবো, তার মানে শেয়ার প্রতি 10 টাকা মূল্যেই মূলধন গঠন করবো। তো এই দুটো যোগফল হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। খুব সিম্পল বিষয়, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কত হবে, এই দুইটা যোগফল, তার মানে 20 লক্ষ টাকা। ওকে, আমরা খুব সহজে শেয়ার মূলধনকে ক্রেডিট করলাম। তাহলে এখন আমি কি লিখবো, যেহেতু শেয়ার আবেদন এবং অবহারের টাকা মূলধন হিসাবে স্থানান্তর করা হলো, A to Z বক্স করে দিবা, এটা আমাদের টান। তার মানে আমরা এই দুইটা মিলে কিন্তু একটা দাবিদা পেলাম, শেয়ার বিক্রয়ের আমরা দাবিদা পেলাম। এখন এই শেয়ার গুলো বিক্রি করে দিচ্ছে কে, অবলেখক। তাই তুমি অবলেখককে কি দিছো, কমিশন দিছো। এই অবলেখকের কমিশন কি, এটা মূলধন জাতীয় ব্যয়, তার মানে অলিক সম্পদ, এটা প্রাথমিক খরচ। তাই তুমি কি করবা, ব্যয় মানে ডেবিট, সেটা মূলধন জাতীয় হোক আর মুনাফা জাতীয় হোক, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। টাকাটা তুমি নগদে দিচ্ছ না শেয়ারের মাধ্যমে দিচ্ছ, নগদে দিচ্ছ, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি শেয়ারের মাধ্যমে দাও, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূল পয়েন্ট হচ্ছে এটা। তাহলে তুমি এখন যাবে কি করবা, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, এটা মূলধন জাতীয় ব্যয়, ব্যয় মানে ডেবিট, কত টাকা, 50,000 টাকা। যেহেতু মূলধন জাতীয় ব্যয়, এটা পরবর্তীতে অলিক সম্পদ, আর্থিক অবস্থার বিপরীতে অলিক সম্পদ হিসেবে যাবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট মানে ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। মূল পয়েন্ট হচ্ছে এটা। যেহেতু অবলেখকের কমিশন প্রদান করা হলো, আমি বক্স করে দেবো, A to Z বক্স। আমাদের আর এখানে কোনো লেনদেন নাই, এখানে 6টা লেনদেন 6টা দাবিদা হবে। তার মধ্যে একটা লেনদেনের দাবিদা 2টা। সেটা কি, এই যে আমি শেয়ার বিক্রি করার জন্য পত্রিকা প্রজ্ঞাপন জারি করবো, জনগণ শেয়ার ক্রয় করার জন্য আবেদন করবে। এখন যত হাজার শেয়ার ক্রয়ের জন্য জনগণ আবেদন করবে, তার জন্য আমি দাবিদা করবো ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এর পরবর্তীতে ওই আবেদনের টাকাটা আমরা মূলধনে স্থানান্তর করবো। মূলধনে স্থানান্তর করার সময় যদি অবহার থাকে, অবহারকে ডেবিট করবো, যদি অধিহার থাকে, অধিহারকে ক্রেডিট করবো, যদি অতিরিক্ত টাকা পাওয়া যায়, ব্যাংক হিসাবকে ক্রেডিট করবো। এটা হচ্ছে প্রসেস। ওকে, তাহলে আমরা দাবিদাগুলো শেষ করে ফেললাম। তাহলে আমাদের খ ডান। এখন আমরা গ করবো। গ কি বলছে, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা যদি আর্থিক অবস্থার বিবরণী করি, আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা আসলে মৌলিক হিসাব সমীকরণকে বুঝি, A সমান L প্লাস AC। মানে একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এবং এর বিপরীতে কারবারে মোট কত টাকা শেয়ার হোল্ডারদের শর্ত দায় আছে। এই যে আমরা সম্পদ এবং শেয়ার হোল্ডারদের শর্ত দায় নির্ণয় করতেছি, এটাকেই বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। আমরা একটা নির্দিষ্ট তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব এবং আমরা শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়ের পরিমাণ নির্ণয় করব। যদি সম্পদ এবং শেয়ার হোল্ডার দায় ও শর্ত মিলে যায়, তার মানে আমাদের ম্যাপটা হয়েছে, আমরা 100% শিওর থাকবো। তাই আমরা প্রথমে লিখবো গ, প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, তারপর লিখবো অমুক সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। আর্থিক অবস্থার বিবরণী আমরা একটা নির্দিষ্ট তারিখের জন্য করব। প্রথমে আমরা লিখবো সম্পদ, টাকা টাকা। আমাদের সম্পদ লিখবো আমাদের প্রশ্নে কি কি সম্পদ আছে তার উপর বেস করে। আমরা যখন যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ে সম্পদগুলো লিখবো, সম্পদগুলোকে আমরা 3টা শ্রেণীতে বিভক্ত করে লিখবো। প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে চলতি সম্পদ, তারপর অলিক সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমি অঙ্ক করলেই ধরতে পারবো বা ধরা পড়বে আমাদের স্থায়ী সম্পদ আছে কিনা। আমি যদি কোনো স্থায়ী সম্পদের বিনিময়ে শেয়ার বিক্রি করি, যেমন জমি ক্রয় করে আমি যদি শেয়ার দেই, আমি সুনামের বিনিময়ে যদি শেয়ার দেই, আমি দালান ক্রয় করে যদি শেয়ার দেই, থাকলেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে স্পষ্ট দেওয়া আছে যে কোম্পানির অফিস নির্মাণের জন্য সমহারে 1 লক্ষ শেয়ারের বিনিময়ে একটি জমি ক্রয় করে। এটা আমি প্রথম দাবিদাই করছি,
জমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। জাবেদায় যেমন করছি আমি তেমন কাজটা এখানে করব। তাহলে জাবেদায় যদি স্থায়ী সম্পদ থাকে তাহলে আমি স্থায়ী সম্পদ শিরোনাম লিখবো। আমি লিখছি স্থায়ী সম্পদ জমি, আমি লিখবো দ্বিতীয় ঘরে 10 লক্ষ টাকা। জাবেদায় কিন্তু আমি 10 লক্ষ টাকা পেয়েছি এবং তার ব্যাখ্যাও দিয়েছি, এখানে ব্যাখ্যা দেওয়ার মতো প্রয়োজনীয়তা নেই। ওকে, আমাদের স্থায়ী সম্পদ একটা, তাই সরাসরি দ্বিতীয় ঘরে দিলাম। এরপর আমি চলতি সম্পদ আসবো। চলতি সম্পদ এখানে নর্মালি একটা থাকে, ব্যাংক জমা। এখানে দেখো তুমি যে অবশিষ্ট শেয়ার প্রতিটি 1 টাকা অবহারে 2 লক্ষ খানি শেয়ার ইস্যু করে। তাহলে জনগণ এখানে এই প্রতিষ্ঠানের 2 লক্ষ শেয়ার ক্রয় করছে 1 টাকা অবহারে, অর্থাৎ 9 টাকা দরে। তুমি এটার জন্য যখন জাবেদা করছো, তুমি জাবেদা করছিলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই যে ব্যাংক হিসাবকে যে ডেবিট করছিলা এটাই হচ্ছে ব্যাংক জমা। তুমি ব্যাংক হিসাব কত টাকা ডেবিট করছিলা? তুমি 18 লক্ষ টাকা ডেবিট করছিলা। ওই 18 লক্ষ টাকা এখানে নিয়ে আসবা জাবেদা অনুযায়ী। এরপরে তুমি শেয়ার অবলোককের কমিশন বাবদ, এই দেখো অবলোককের কমিশন বাবদ 50,000 টাকা ব্যাংক থেকে পরিশোধ করছো। এটার জন্য জাবেদা কি করছো? অবলোককের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যখন তুমি ব্যাংক হিসাবকে ক্রেডিট করছো, ব্যাংক হিসাব মানে তো সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। যেহেতু ক্রেডিট করছো তাই মাইনাস 50,000 টাকা। তাহলে তোমার ব্যাংকে এখন কত টাকা আছে? 17,50,000 টাকা ব্যাংকে আছে। তাহলে ব্যাংক হিসাবও হয়ে গেল। চলতি সম্পদ এখানে একটা ব্যাংক জমা, আর কোনো চলতি সম্পদ নাই। এই অঙ্কে তোমাদের অলিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ দুইটা আছে। একটা হচ্ছে তুমি শেয়ার প্রতি 1 টাকা অবহারে শেয়ার ইস্যু করছো, ওইখানে তুমি 2 লক্ষ শেয়ার ইস্যু করছো, জনগণ 2 লক্ষ শেয়ারে ক্রয় করছে। তাহলে এখানে শেয়ার প্রতি 1 টাকা, 2 লক্ষ শেয়ারের জন্য তুমি জাবেদা করছো শেয়ার অবহার হিসাব ডেবিট 2 লক্ষ টাকা। এটা তোমার মূলধন জাতীয় ক্ষতি, তাই এটা অলিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ। এটা অপৌনঃপুনিক ব্যয়, তাই এটা মূলধন জাতীয় ক্ষতি। এটাকে তোমাকে কি করতে হবে? আপাতত অলিক সম্পদ হিসেবে ট্রিট করতে হবে, তারপরে ধীরে 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 এটা আয়ের বিপক্ষে ব্যয় দেখিয়ে অবলোকন করতে হবে। এটা হচ্ছে প্রসেস। ওকে, তাই তুমি লিখবে অলিক সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ, লিখবা শেয়ার অবহার। শেয়ার অবহার তুমি পাইছো এখানে 2 লক্ষ টাকা জাবেদা থেকে, তুমি প্রথম ঘরে লিখবা, কারণ এখানে অলিক সম্পদ দুইটা আছে। আরেকটা এখানে তোমার অলিক সম্পদ কি আছে? অবলোককের কমিশন। এটা হচ্ছে তোমার প্রাথমিক খরচ। অবলোককের কমিশন কত টাকা পরিশোধ করছো? 50,000 টাকা পরিশোধ করছো, তোমার প্রাথমিক খরচ। এটাকে তুমি আপাতত মূলধন জাতীয় ব্যয় হিসাবে ট্রিট করবা, কারণ তোমার যেহেতু এখন কোনো আয় নাই, তুমি একবারে এটাকে ব্যয় দেখাতে পারবো না। যখন তোমার এই প্রতিষ্ঠানটা শুরু হবে বা দাঁড়াবে, যখন তুমি পণ্য উৎপাদন শুরু করবা, পণ্য উৎপাদন শুরু করে যখন তুমি বিক্রি করবা, তখন আয়ের সৃষ্টি হবে। ওই আয়ের বিপক্ষে এই ব্যয়গুলোকে ধীরে ধীরে তুমি সমন্বয় সাধন করবা। তাহলে আপাতত এগুলো তোমার অলিক সম্পদ, মানে এগুলা তোমার কোনো বিক্রয় মূল্য বা এগুলাকে ইউটিলাইজ করে কোনো মুনাফা অর্জন হবে না, তাই এটাকে তোমাকে অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পদ নামে দেখাতে হবে। তাহলে অবলোককের কমিশন কত টাকা আছে? 50,000 টাকা আছে। তো তোমার অলিক সম্পদের যোগফল কত? 2,50,000 টাকা। এই প্রতিষ্ঠানে আর কোনো সম্পদ নেই। এখন তুমি এগুলো যোগ করবা, 17 লাখ, 2.5 লাখ, 20 লাখ, 30 লক্ষ টাকা আছে তোমার মোট সম্পদ। তাহলে তুমি কিন্তু খুব সহজে মোট সম্পদ পেয়ে গেলা। তুমি লিখবা মোট সম্পদ 30 লক্ষ টাকা। তাহলে তুমি কিন্তু এর মান পেয়ে গেলা। তাহলে মোট সম্পদ কত টাকা? 30 লক্ষ টাকা। এর মান পেয়ে গেলা 30 লক্ষ টাকা। বাস, আমাদের সম্পদ লেখা শেষ। এখন আমরা যেহেতু নিচে জায়গা নাই, উপরে লিখবো শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়। এখন আমরা দেখবো প্রশ্ন অনুসারে দায়গুলো কি কি আছে। যদি দায়ও 30 লাখ টাকা হয়ে যায়, তারপরে আমাদের 100% এখানে ম্যাথটা কমপ্লিট হয়েছে, তো আমি 10-এ 10 পাবো। কারণ আমরা লিখবো শেয়ার হোল্ডারদের শর্ত ও দায়। আমরা যখন শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় লিখবো, প্রথমে আমি শেয়ার হোল্ডারদের মূলধন লিখবো। এই মূলধনটিকে আমরা 5টা শ্রেণীতে বিভক্ত করে লিখবো। প্রথমে অনুমোদিত মূলধন, তারপরে ইস্যুকৃত মূলধন, তারপরে বিলুকৃত মূলধন, তারপরে তলবকৃত মূলধন, দেন আদায়কৃত মূলধন। প্রথমে অনুমোদিত মূলধন। আমরা যদি প্রশ্ন দেখি, এই প্রতিষ্ঠান 5 লক্ষ শেয়ার নিয়ে নিবেদন লাভ করছে, যেখানে প্রতি শেয়ারের মূল্য 10 টাকা। এখন অধিহারে হোক, অবহারে হোক, সমহারে হোক, আমি যখন মূলধনগুলো লিখবো, আমি আসল মূল্যে লিখবো। অধিহার হলেও আসল মূল্য, অবহার হলেও আসল মূল্য। অনেকে এই জিনিসগুলো কিন্তু সমস্যার সম্মুখীন হয় যে আসলে অধিহারে হলে কি করবো, অবহারে হলে কি করবো। এগুলো তুমি মাথায় আনবানা কোনো কিছু, তুমি যখনই মূলধন বলে লিখবা সবসময় আসল মূল্যে। ওকে, তাহলে অনুমোদিত মূলধন তুমি ব্র্যাকেট দিবা। অনুমোদিত মূলধন এখানে 5 লক্ষ শেয়ার লিখবা। 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ শেয়ার লিখে তোমার শেয়ার প্রতি মূল্য কত আছে? শেয়ার প্রতি মূল্য 5 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা করে। তুমি যত আছে তত লিখে দিবা, প্রতিটি 10 টাকা করে। ওকে, বক্স করে দিবা। তাহলে 50 লক্ষ টাকা তুমি দ্বিতীয় করে দিবা, দিয়ে তুমি ক্লোজ করে দিবা। এটাই তোমার অনুমোদিত মূলধন হয়ে গেল। আর এই অনুমোদিত মূলধনের তুমি কত লক্ষ শেয়ার ইস্যু করছো? তুমি জমি বিক্রি করার মাধ্যমে, জমি ক্রয় করার মাধ্যমে 1 লক্ষ শেয়ার দিছো, এবং তুমি শেয়ার বিক্রি করছো নগদে 2 লক্ষ। তুমি টোটাল ইস্যু করছো 3 লক্ষ। এটাও তোমাকে ইনক্লুড করতে হবে। তুমি জমি যে দিছো 1 লক্ষ, এটা তো ইস্যু সমতুল্য।
তাহলে তুমি জমির বিনিময়ে ইস্যু করছো 1 লাখ, আর তুমি নগদে বিক্রি করার জন্য ইস্যু করছো 2 লাখ, তো তুমি টোটাল ইস্যু করছো 3 লাখ। তো তুমি যত ইস্যু করছো ততই বিলি করছো, ততই তলব করছো, কারণ এখানে যত ইস্যু তত বিলি, কারণ এখানে ইস্যু অপেক্ষা কম শেয়ার জনগণ ক্রয় করতে চায় নাই। যখন ইস্যু অপেক্ষা কম শেয়ার জনগণ ক্রয় করতে চাবে তখন ইস্যু আলাদা, বিলি আলাদা। এখানে যত ইস্যু করছি ততই বিলি করছি, তত শেয়ার টাকাই আমি চাইছি, তাই এখানে ইস্যু যত, বিলিও তত, তলবও তত। ইস্যুকৃত, বিলিকৃত ও তলবকৃত মূলধন ব্র্যাকেটে 3 লক্ষ শেয়ার। তাহলে জমির বিষয়টা এখানে ইনক্লুড হলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে তুমি আলাদা দেখাবা না। তাহলে 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা করে, এটা তুমি লিখে দিবে, প্রতিটি 10 টাকা করে। ওকে, প্রতিটি 10 টাকা করে, তাহলে 30 লক্ষ টাকা, বাস। ওকে, আমাদের এটা ডান, ক্লোজ করে দেবো 30 লক্ষ টাকা। এরপরে লিখবো আদায়কৃত মূলধন। আদায় হবে তলব থেকে, এটা প্রসেস, কারণ এখানে যেটাই ইস্যু, যেহেতু এখানে ওইটাই বিক্রি করছে, ওটাই বিলি, আসলে বিলি যেটা সেটাই তলব, সেটাই আদায়। কিন্তু লেখার সময় ইস্যু, বিলি, তলব একসাথে, আদায়ের সময় বিলি থেকে আদায় হবে তলব থেকে, তলব থেকে আদায়, তলব মানে চাওয়া, চাওয়া থেকে পাওয়া, আদায় মানে পাওয়া। তাহলে আদায়কৃত মূলধন কোলন দিয়ে লিখবো তলবকৃত মূলধন। তুমি তলব করছিলে কত? 30 লাখ, তুমি 30 লক্ষ টাকাই পেয়েছো। এই 30 লক্ষ টাকা লিখে এখান থেকে তোমার অঙ্ক শুরু হবে। এখানে যদি শেয়ার অধিহার থাকে, জাস্ট অধিহারটা তুমি লিখবা। এখানে কিন্তু এক্সট্রা একটা শেয়ার হোল্ডারদের শর্ত থাকে, এটাও শেয়ার হোল্ডারদের শর্ত, আরেকটা শেয়ার হোল্ডারদের শর্ত থাকে, সেটা শেয়ার অধিহার। আর কোনো এখানে শেয়ার হোল্ডারদের শর্ত থাকে না, আর এই অঙ্কে কোনো দায় থাকে না। ওকে, তাহলে যেহেতু নাই, তাহলে এটা আর ক্লোজ করে দেবো না, আমি একটা যোগের দাঁড়ি দিয়ে ওই যোগফলটা নামাবো, নামিয়ে আমি ক্লোজ করে দেবো। এটাই হচ্ছে অতএব শেয়ার হোল্ডারদের শর্ত দায়, এই মিলে গেছে 30 লক্ষ 30 লক্ষ। তাহলে ওকে, আমাদের অঙ্কটা খুব সহজেই করতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।